হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত একটি সংশোধনমূলক পর্যায়, যেখানে ব্যাংক এবং নগদান বইয়ের মধ্যে যে পার্থক্য বা বিভেদ তা সমাধান করা হয়। যেমন সবসময় ব্যাংক আর নগদান বই মিলে না। যেমন প্রতিষ্ঠান কোনো একটি এন্ট্রি হিসাবভুক্ত করলেও দেখা যায় যে ব্যাংক সেই এন্টিটি এখনও হিসাবভুক্ত করেনি, তখনই ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের মধ্যে পার্থক্য দেখা দেয়। তো ব্যাংক সমন্বয় বিবরণীর কাজটি হলো এই দুটি বিবরণীর পার্থক্য কেন হলো তা খুঁজে বের করা এবং পরে তা সংশোধন করা। আচ্ছা, প্রথমে আমরা শিখব যে একক পদ্ধতি শেখার জন্য প্রথমে আমাদের দুটি জিনিস মাথায় রাখতে হবে। যে সর্বপ্রথম আমাদের এই চারটি লাইন মনে রাখতে হবে। প্রথমে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই দুটি কথা একই জিনিস নির্দেশ করে। যদি প্রথম অঙ্কে এই দুটি কথা প্রথমে লেখা থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমরা প্রতিষ্ঠানে নগদান বই করছি। তখন আমাদের করতে হবে যে ব্যাংককে ফলো করতে হবে। এবং যদি শুরুতে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত লেখা থাকে, এই দুটির একটি লেখা থাকলে আমরা ধরে নেব যে আমরা ব্যাংক বিবরণী ঠিক করছি, অর্থাৎ আমি একজন ব্যাংকার। তখন আমাকে প্রতিষ্ঠানকে ফলো করতে হবে। অর্থাৎ যদি এই দুটি লাইন থাকে, তখন আমি প্রতিষ্ঠানের নগদান বই ঠিক করছি, তখন আমি ব্যাংককে ফলো করব, ব্যাংক বিবরণীতে যা আছে তাই করব। আর যখন এই দুটি লাইন লেখা থাকে, তখন আমি একজন ব্যাংকার, আমি প্রতিষ্ঠানকে ফলো করব যে প্রতিষ্ঠান কি লিখেছে। এবার আমরা একটি উদাহরণে যাই। আমরা এই উদাহরণটি ধরি। এই উদাহরণের শুরুতে লেখা আছে 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার তিরিক্তের পরিমাণ 26,000 টাকা। অর্থাৎ এখানে রয়েছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার তিরিক্ত। আমরা আগে দেখেছিলাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার তিরিক্ত থাকলে আমরা একজন ব্যাংকার, আমরা প্রতিষ্ঠানকে ফলো করব। তাহলে এখানে অঙ্কের শুরুতে লিখে নেব যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার তিরিক্ত, এটা 1 নম্বর ছিল। আচ্ছা, এরপরে এটার টাকা কত ছিল? 26,000 টাকা। 26,000 টাকা আমরা লিখে নিলাম এই দ্বিতীয় ঘরে। এরপর পাশাপাশি যোগ রেখে একটু ফাঁকা রেখে পরে বিয়োগ লিখব। যেগুলো যোগ হয় ওগুলো যোগের ঘরে, আর যেগুলো বিয়োগ হয় সেগুলো বিয়োগের ঘরে। তো দ্বিতীয় লাইনটি দেখি যে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আর শুরুতে দেখে নিতে হবে যে আমাদের এই অঙ্কটা কোন মাসের। এটা ডিসেম্বর মাসের, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য 6 মাসের ব্যাংক জমাতিরিক্তের সুদ 800 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এখানে কি বলল যে নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, আমরা এখানে ব্যাংক, তাহলে আমরা সবসময় নগদানকে অর্থাৎ প্রতিষ্ঠানকে ফলো করবো। যদি প্রতিষ্ঠানে নগদান বই করা হয়, তাহলে নগদান বইতে যদি যোগ দেওয়া হয় আমরা যোগ দিব, ওই যেখানে বিয়োগ দেওয়া হলে আমরা বিয়োগই দিব। ও যদি কিছু না করে আমরা তা করব না। আর আমরা যদি কিছু নিজেরা করে থাকি, তাহলে ওদের সমান হওয়ার জন্য তা আবার বাদ দিতে হবে। যেমন যেহেতু আমি যেহেতু ব্যাংক, তাই ব্যাংক জমাতিরিক্তের সুদ আমি নগদানের প্রতিষ্ঠান থেকে কেটে রাখছিলাম, অর্থাৎ প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে কেটে রাখছিলাম 800 টাকা এই সুদটা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার মানে কি? নগদান বইতে লেখা নেই মানে নগদান বই থেকে বাদ দেওয়া হয়নি, কিন্তু আমি তো বাদ দিয়ে ফেলেছি। তাহলে যেহেতু আমার প্রতিষ্ঠানকে ফলো করব, নগদান বইকে ফলো করব, তাই আমি যেহেতু বাদ দিছি, তাই আমি উল্টো আবার যোগ দিয়ে দিব, কারণ আমার ওর সমান হওয়া লাগবে। তাহলে যোগের ক্ষেত্রে এখানে লিখব যে ব্যাংক জমাতিরিক্তের সুদ লিখে নিব, লিখে 800 যোগ দিব। 800 যোগ দিলাম কেন? কারণ প্রতিষ্ঠান কিন্তু বাদ দেয়নি, কিন্তু আমি বাদ দেওয়া ফেলেছি। এটা আমি সঠিকই ছিলাম, আমি বাদ দিছি, কিন্তু আমার প্রতিষ্ঠানের সমান হওয়া লাগবে, ভুল করে হলেও হওয়া লাগবে। আচ্ছা, তৃতীয় লাইনটি উক্ত সময়ের জন্য
ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন 350 টাকা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছিল। অর্থাৎ এই 350 টাকা ব্যাংক বিবরণী, অর্থাৎ আমি লিখে রাখছি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন মানে আমি ওর কাছ থেকে কমিশন কেটে রাখছি 350 টাকা। যেহেতু আমি কেটে রাখছি, এখানে কোনো জায়গায় এখানে যেহেতু বলা নাই কোনো কিছু, তাই আমি ধরে নিতে হবে যে নগদান বই লেখা নাই। যদি লেখা থাকতো যে নগদান বইতেও লিপিবদ্ধ হয়েছে, তার মানে তাহলে শুধু ভাবতাম যে নগদানও লেখা হয়েছে, কিন্তু এখানে যেহেতু লেখা নাই তাই আমি ধরে নিব যে নগদান বইতেও এটা লেখা হয়নি। তাই যেহেতু আমি বাদ দিয়ে দিছি, আগের মতো আমি বাদ দিয়ে দিছি কমিশনটা, ওর অ্যাকাউন্ট থেকে আমি কেটে নিছি, ওর অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দিছি, কিন্তু ও বাদ দেয়নি, নগদান বইতে বাদ দেয়নি, তাই আমাকে আবার যোগ দিয়ে দিতে হবে। এখানে লিখবো যে ধার্যকৃত কমিশন আমি লিখবো, লেখা 300 যোগের ঘরে 350। আচ্ছা, তারপরে লেনদেনটি প্রথমটা ছিল 2 নাম্বার, পরেরটা 3 নাম্বার। এরপরে রয়েছে 4 নাম্বার। 2012 সালে 31 ডিসেম্বর তারিখে পূর্ব পর্যন্ত ইস্যুকৃত মোট 9,000 টাকার চেক তখন পর্যন্ত পরিশোধ হয়নি। এই জায়গায় কী হয়েছে যে একটি চেক ইস্যু করেছিল প্রতিষ্ঠান, কিন্তু এই 9,000 টাকার চেক তখন পর্যন্ত পরিশোধ হয়নি। আচ্ছা, একটা প্রতিষ্ঠান যখন কোনো চেক ইস্যু করে তখন সাথে সাথেই নগদান বইতে বাদ দিয়ে দেয়, কারণ ও ভাবছে যে আমার টাকা চলে গেছে। কিন্তু ব্যাংক ততক্ষণ পর্যন্ত এটা এন্ট্রি দেয় না যতক্ষণ না পর্যন্ত চেকটা ব্যাংকে পৌঁছায় এবং ব্যাংক ওই চেকের বিপরীতে টাকা প্রদান করে। আচ্ছা, যেহেতু প্রতিষ্ঠানের জায়গায় বাদ দিয়ে দিয়েছিল, ইস্যু করার মাধ্যমে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু ব্যাংক এখনও বাদ দেয়নি, কারণ ব্যাংকের উপস্থাপনই হয়নি এখন পর্যন্ত। তাহলে বাদ আমাকে কী করতে হবে? আমি যেহেতু এই জায়গায় ব্যাংক ছিলাম, কারণ এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত আমি ব্যাংক আগে বলছিলাম, তাই প্রতিষ্ঠানকে ফলো করার জন্য আমাকেও বাদ দিতে হবে, এটা উপস্থাপন হোক বা না হোক, কারণ প্রতিষ্ঠান বাদ দিয়ে ফেলেছিল। আমি ব্যাংক যেহেতু আমাকে সমান হওয়াই লাগবে যে কোনো ইয়াতে, তাহলে এটা আমি বাদ দিব এখন। তাহলে এখানে লিখলাম পূর্বে স্বীকৃত চেক উপস্থাপিত হয়নি। কত নম্বর ছিল এটা? 4 নম্বর। তাহলে উপস্থাপিত হয়নি 9,000 টাকা বিয়োগের ঘরে, কারণ আমার বাদ দেওয়া লাগতেছে। তারপরে আদায়ের জন্য জমাকৃত মোট 15,000 টাকার চেক, অর্থাৎ ব্যাংক প্রতিষ্ঠান আদায়ের জন্য আমার কাছে ব্যাংকের কাছে একটা চেক দিয়েছিল যে এই চেকটা আমাকে আদায় করে দেন। এই সিস্টেম অনেক সময় যে একটা প্রতিষ্ঠানে দেনাদার চেক দেয় যে আপনি এই চেক দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন। এখন ধরেন ওই চেকটা ছিল চট্টগ্রাম শাখার, এখন প্রতিষ্ঠান তো চট্টগ্রাম শাখায় গিয়ে টাকাটা তুলে নিয়ে আসবে না, এটা নিজের ব্যাংকে জমা দেবে, ওই ব্যাংক পরে টাকা আদায় করে দেবে। এখন এই জায়গায় তেমনটাই হয়েছে। আদায়ের জন্য জমাকৃত মোট 15,000 চেক 2012 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। আচ্ছা, যেহেতু এটা আমার ডিসেম্বরের অঙ্ক, তাই আমাদের ডিসেম্বরকে কাউন্ট করতে হবে। পরে এটা আদায় হোক বা হয়েছে বা না হয়েছে আমার দেখার বিষয় নেই, যেহেতু ডিসেম্বরে হয়নি তার মানে হয়নি। আচ্ছা, 15,000 টাকা চেক ডিসেম্বরে আদায় হয়নি, তাহলে এইখানে ব্যাংক কী করছিল? যেহেতু আদায় করেনি, তাহলে ব্যাংক এটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যোগ দেয় নাই। কিন্তু প্রতিষ্ঠান কি করছে? প্রতিষ্ঠান কিন্তু এটা যে সময় ব্যাংকের চেকটা জমা দিছে সে সময় প্রতিষ্ঠান ব্যাংকের অ্যাকাউন্টে তার নগদান বইয়ের ব্যাংক ঘরে এটা জমা লেখা রাখছে, 15,000 টাকা জমা লেখা রাখছে। যেহেতু প্রতিষ্ঠান এটা জমা যোগ দিয়ে লেখা রাখছে নগদান বইয়ের ব্যাংক ঘরে, তাই কিন্তু ব্যাংক এখনও যোগ দেয় নাই। কেন দেয় নাই? কারণ এটা এখনও ব্যাংক আদায় করতে পারেনি, আদায় করলেই যোগ দেবে। কিন্তু এখানে তো যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী, তাই আমার প্রতিষ্ঠানকে ফলো করা লাগতেছে, আমি যেহেতু ব্যাংক, তাই প্রতিষ্ঠান যেহেতু যোগ দিছে আমি যোগ দিব। তো যোগের ঘরে কত নম্বর ছিল? 5 লেখা এটা যে জমাকৃত চেক আদায় হয়নি, এটা লেখা কত হাজার টাকা ছিল? 15,000 টাকা লিখবো। আচ্ছা, 6 নম্বর। বিনিয়োগের সুদ বাবদ 3,500 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছিল, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে। অনেক সময় এরকম হয় যে প্রতিষ্ঠান কোনো জায়গায় বিনিয়োগ করলে সেই সুদ ব্যাংক নিজে কালেক্ট করে দেয়, কালেক্ট করে ব্যাংক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। কিন্তু এই জায়গায় যেহেতু বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যোগ দিয়ে দিছে, কিন্তু নগদান বইতে যোগ দেওয়া হয়নি, লিপিবদ্ধ হয়নি মানে যোগ দেয় জানেই না, যোগ দেওয়া হয়নি। যেহেতু ব্যাংক যোগ দিয়ে দিচ্ছে, তাহলে প্রতিষ্ঠানের সমানোর জন্য কী করবে? আবার বিয়োগ দিয়ে দেবে, কারণ প্রতিষ্ঠান যোগ দেয়নি। তাহলে প্রতিষ্ঠান যেহেতু যোগই দেয়নি, ব্যাংক যোগ দিয়ে দিছে, ব্যাংক বেশি যোগ করে ফেলাইলো, তাই ওর সমানোর জন্য আবার এই টাকাটা বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে 6 নম্বরটা বিয়োগ। বিনিয়োগের সুদ আদায় হয়েছিল বা আদায়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
3000, এখানে যা খুশি লেখা যায়, এটা খালি বুঝাইতে পারলে এই সেন্টিটা 3500। এখন এটা যোগ করলাম 800, 350 আর 15,000 যোগ করলে হয় 16,150। 16,150। তাহলে উপরে এই 26,000-এর সাথে 16,150 যোগ দিলে হয় 42,150। আচ্ছা, এরপরে এই যে বিয়োগেরগুলো যোগ করি, 9,000 আর 3,500 যোগ করলে হয় 12,500। তাহলে এটা বিয়োগ দিয়ে দেবে। এটা বিয়োগ দিলে 42,150 থেকে 12,150 বাদ দিলে হয় তো এটা হবে 29,000 সরি বিয়োগ দিতে একটু সময় হচ্ছে আমার কাছে এখন আপাতত ক্যালকুলেটরটা নাই। 0, 50, 6, 9, 29,650। আচ্ছা, এই জায়গায় আমরা এই জায়গায় এই টাকাটি কী শিরোনামে লিখব? এই জায়গায় যা লেখা আছে উপরে তার বিপরীত নামে লেখা লাগবে। যেহেতু জায়গায় নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত আছে, তাহলে এই জায়গায় আমরা লিখব নিচে লিখব নগদান বই মোতাবেক ব্যাংক জমা। তাহলে নিচে লিখলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমা। আচ্ছা, এরপরে আমরা শিখলাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত থাকলে এভাবে করব। এখন উল্টা নিয়মটা শিখি। উল্টা নিয়ম এই সেম অঙ্ক দিয়েই শিখব, কিন্তু আমরা প্রশ্নে ধরে নিব যে এই জায়গায় আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা 29,650। এবার আমরা যে এই টাকাটা দিয়ে করবো, এই টাকাটা দিয়ে এই জায়গায় যাব। আচ্ছা, আরেকটা পেজ নিলাম। আচ্ছা, এই জায়গায় লিখলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত একই কথা। তাহলে প্রথম এন্ট্রিটি দেখে যে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই ব্যাংক জমা এত টাকা 29,650 লেখে নেই। 29,650। আচ্ছা, তারপরটি 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য 6 মাসের ব্যাংক জমা অতিরিক্তের সুদ 800 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এর আগে আমরা দেখেন আমরা যে ব্যাংক না প্রতিষ্ঠান, যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা এই জায়গায় প্রতিষ্ঠান, আমরা ব্যাংকে ফলো করব। ব্যাংক যা করছে তাই করবো। আমরা এখানে প্রতিষ্ঠানে নগদান বইটি করতেছি। তাহলে প্রথম এন্ট্রিতে ব্যাংক জমাতিরিক্তের সুদ 800 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে এখানে আমরা ব্যাংককে ফলো করব, আমরা নগদান বই যেহেতু আমরা লিখি নেই, কিন্তু ব্যাংক কী করছিল, ব্যাংক জমাতিরিক্তের সুদ ব্যাংক কেটে নিয়েছিল আমাদের অ্যাকাউন্ট থেকে, 800 টাকা বাদ দিয়ে দিছিল। আমরা যেহেতু বাদ দিইনি, আমরা যেহেতু এখানে ব্যাংকে ফলো করব, তাই আমরাও বাদ দিয়ে দিব। তাহলে 2 নাম্বার ব্যাংক জমাতিরিক্তের সুদ বাদ দিলাম 800। তারপরে 3 নম্বরে উক্ত সময়ে ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন 350 টাকা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছিল, তার মানে নগদান বইতে হয়নি। যেহেতু লেখা নেই তার মানে হয়নি। তাহলে ব্যাংক কী করছে জায়গায় বাদ দিচ্ছে, কিন্তু আমি তো প্রতিষ্ঠান, আমি কিন্তু বাদ দেইনি। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এখানে সেম কাজটি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে 3 নম্বরে ধার্যকৃত কমিশন আমরা বাদ দিই, কারণ আমরা প্রতিষ্ঠান ব্যাংকের সমান হতে চাইতেছি, ব্যাংকে ফলো করতেছি। তারপরে উক্ত সময়ের জন্য ব্যাংক কর্তৃক 4 নম্বর
2012 সালের 31 ডিসেম্বর তারিখে পূর্ব পর্যন্ত ইস্যুকৃত মোট 9,000 টাকার চেক তখন পর্যন্ত পরিশোধ হয়নি। আচ্ছা, আমি তো প্রতিষ্ঠান, আমি কী করছিলাম, চেক ইস্যু করার সাথে সাথেই বিয়োগ দিয়ে দিয়েছিলাম 9,000 টাকা। কিন্তু ব্যাংকে যেহেতু পরিশোধ হয়নি, চেকটি ব্যাংক পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক বিয়োগ দেবে না, তাই আমি বিয়োগ দিয়ে দিচ্ছি কিন্তু ব্যাংক বিয়োগ দেয়নি। তাহলে আমার যেহেতু ব্যাংকের সমান হওয়া লাগবে এই ক্ষেত্রে, তাহলে আমাকে কী করতে হবে, আমার ভুলটা সংশোধন করে নিতে হবে, আমাকে যোগ দিয়ে দিতে হবে, কারণ ব্যাংক তো বিয়োগই দেয়নি, আমি বিয়োগ দিয়ে দিছি, তাই আমাকে যোগ করে ওর সমান আসতে হবে। তো আমি এটা যোগ দিব, এখানে 4 নাম্বার লিখে ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি লিখে 9,000 টাকা যোগ। আচ্ছা, তারপরে 5 নাম্বার, আদায়ের জন্য মোট জমাকৃত চেক ডিসেম্বরে আদায় হয়নি, তার মানে ব্যাংক যোগ দেয় নাই। কিন্তু আমি কী করছিলাম, জমাকৃত চেক ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে যোগ দিয়ে দিয়েছিলাম 15,000 টাকা, কিন্তু ব্যাংক যেহেতু আদায় করে নেই, তার মানে যোগ দেয় নাই, তো আমাকে বিয়োগ দিয়ে ব্যাংকের সমান আসতে হবে। তাহলে 5 নাম্বার এটা বিয়োগ 15,000 টাকা। আচ্ছা, বিনিয়োগের সুদ 3500 টাকা ব্যাংক থেকে আদায় হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, বিনিয়োগের সুদ ব্যাংক যখন আদায় করেছে তখন আদায়ের সাথে সাথে ব্যাংক যোগ দিয়ে দিয়েছে, কিন্তু আমার যেহেতু লিপিবদ্ধ হয়নি, মানে আমি এখনও যোগ দেইনি, তাহলে আমার ব্যাংকের সমানের জন্য কী করা লাগবে, আমাকেও যোগ দিতে হবে, কারণ ব্যাংক যোগ দিছে। তাহলে বিনিয়োগের সুদ আদায় হয়েছিল কত, 3,500। এখন এগুলো যোগ বিয়োগ করব। এখানে আসছে 12,500, 29,650 সাথে 12,500 যোগ দিলে হয় 42,150। এখন এগুলো যোগ 15,350 আর 800 যোগ দিলে হয় ওই 16,150। এখন 42,150 থেকে 16,150 বিয়োগ দিলে হবে 26,000। দেখো এই জায়গায় 26,000 হলো, কারণ আমি আগের অঙ্কে 26,000 থেকে এই জায়গায় 26,000 থেকে 29,650-এ গিয়েছিলাম, কারণ বিপরীতে। আবার এই জায়গায় ওই বিপরীতটা ধরে 29,650 ধরে করছি, তাই আবার ওই আগের জায়গায় ফিরে গেছি 26,000। আচ্ছা, যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত লিখছি এই জায়গায়, তাহলে এই জায়গায় লেখা কী লাগবে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা তিরিক্ত, ব্যাংক জমা তিরিক্ত নগদান বই মোতাবেক। আচ্ছা, আমরা একটি এক্সাম্পল দিয়ে একক জের এবং উভয় জের একক জের পদ্ধতিগুলো শিখলাম। এবার আমরা উভয় জেরটা দেখে নিব এই এই এক্সাম্পলটাতে না, আরেকটি এক্সাম্পল নিয়ে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি উভয় জের পদ্ধতিতে। এই প্রশ্নটা, উভয় পদ্ধতিতে একই সাথে ব্যাংক বিবরণী অনুযায়ী এই ব্যাংক জমা এবং নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, অর্থাৎ বিপরীত দুটি জেরই একসাথে দেওয়া থাকে, আমাদের দুটি ঘরে করা লাগে। এখন উভয় জেরে কোন এন্ট্রিটা কোথায় যাবে, উভয় জেরে সবসময় খেয়াল রাখতে হবে যে হিসাবভুক্ত করে নাই বা যার মিস্টেক হয়েছে তার দিকেই লেখা লাগবে। আচ্ছা, তো প্রথমে দেখলাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা মানে কি, আমি ব্যাংক, এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা মানে আমি ব্যাংক, তাহলে এই জায়গায় আমি ধরে নিলাম আমি ব্যাংক। আচ্ছা, আর নগদান বই মোতাবেক ব্যাংক জমা হচ্ছে আমি প্রতিষ্ঠান বা আমি নগদান বই করছি, আর ব্যাংক মানে ব্যাংক বিবরণী তৈরি করছে, আমি জায়গায় প্রতিষ্ঠানের। এটা পরীক্ষার সময় এটা লেখা লাগবে না, আমি বোঝার সুবিধার্থে এই দুটা লিখে নিলাম যে আমি প্রতিষ্ঠান, আমি ব্যাংক। আচ্ছা, প্রথম লেনদেনটি আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 27,990। তাহলে আমি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 27,990 লিখে নিলাম, 27,910। আচ্ছা, তারপরে
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000। তাহলে এই জায়গায় লিখলাম আমি কত, 55,000। এখানে কোন পাশে কোনটা লিখবে এটা কোনো বিষয় না, তুমি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এখানে লিখতে পারো, আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা এখানে লিখতে পারো, এটা এক জায়গায় লিখলেই হয়েছে। তাহলে পরে যাই, একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। তাহলে এই জায়গায় কে ভুলটা করলো? এই জায়গায় ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি মানে ব্যাংক ভুল করছে, মানে ব্যাংক এখনও কিছু করে নাই, তার মানে এটা আমি ব্যাংকের দিকে লিখব। তাহলে এখন যোগ দিব না বিয়োগ দেব? আচ্ছা, চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে তার মানে কি, আমি এখানে যেহেতু ব্যাংক করতেছি তার মানে আমি এই জায়গায় ব্যাংক, তাহলে এই ঘরের ক্ষেত্রে আমি প্রতিষ্ঠানকে ফলো করবো, আর এই ঘরে আমি ব্যাংকে ফলো করব। তাহলে এখানে যেহেতু আমি প্রতিষ্ঠানকে ফলো করবো, দেখা লাগবে প্রতিষ্ঠান কী করছিল। প্রতিষ্ঠান ব্যাংকে জমা দিছে কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। আচ্ছা, ব্যাংক বিবরণীতে ক্রেডিট মানে যোগ দেয়া, আর ব্যাংক বিবরণীতে ডেবিট মানে বিয়োগ দেওয়া। মানে প্রতিষ্ঠান যখন ব্যাংকে কোনো কিছু জমা দেয় তখন ব্যাংক ওটা ক্রেডিট করে, আর যখন প্রতিষ্ঠান তুলে নেয়, উত্তোলন করে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু কমে গেলে ওটা ব্যাংক ডেবিট করে। তাহলে ব্যাংক ক্রেডিট করে, কারণ কোনো কিছু জমা দিলে ব্যাংক ক্রেডিট করে, কারণ এটা ব্যাংকের জন্য দায়, কারণ আমি ব্যাংকে 10,000 টাকা জমা দিলাম, এটা ব্যাংকের জন্য একটা দায়, আমাকে পরিশোধ করতে হবে, তাই ব্যাংক ক্রেডিট করে। আচ্ছা, তাহলে একটি চেক ব্যাংকে জমা দিয়েছে মানে প্রতিষ্ঠান যোগ করে ফেলছে, কিন্তু ব্যাংক ক্রেডিট করে মানে ব্যাংক এখন যোগ করে নাই। তাহলে ব্যাংক এখানে প্রতিষ্ঠানকে ফলো করার জন্য, ব্যাংক নিজের ভুল সংশোধন করার জন্য যোগ করবে। তাহলে ব্যাংক যোগ করলো, এখানে এই যে লিখে নেবে যে ব্যাংক যে জমা দেওয়া হয়েছে যোগ করে নেই 5,200। এরপর পাওনাদারকে একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও ভাঙানো হয়নি 25,000 টাকা। আচ্ছা, চেক ইস্যু করছে মানে ভাঙানো হয়নি, প্রতিষ্ঠান চেক ইস্যু করার সাথে সাথেই এটা লিখে রাখছে। তো প্রতিষ্ঠান চেক ইস্যু করার সাথে সাথে এটা বিয়োগ দিয়ে দিছে, কিন্তু ব্যাংক যেহেতু ভাঙানো হয়নি তার মানে ব্যাংক এখনো কিচ্ছু করে নাই, কারণ ভাঙানো না হলে ব্যাংক কিচ্ছু করে না, কারণ ব্যাংকে এটা যায়ই নেই, তাই ব্যাংক বিয়োগ দিবে কেন? তাহলে এটা ব্যাংকের দোষ, মানে দোষ না আর কি, ব্যাংক কিছু করে নাই, যে প্রতিষ্ঠান করে ফেলছে তাই প্রতিষ্ঠানের দিকে গেলাম না, ব্যাংক যেহেতু কিছু করে নাই, লেখা নেই, তাই ব্যাংকের দিকে আসলাম। আর যোগ না বিয়োগ, প্রতিষ্ঠান বিয়োগ দিছে, যেহেতু আমি এই জায়গায় ব্যাংক প্রতিষ্ঠানকে ফলো করব, কিন্তু প্রতিষ্ঠান বিয়োগ দিয়ে দিছে তা ব্যাংকেও বিয়োগ দিয়ে দিতে হবে, কারণ ব্যাংকের প্রতিষ্ঠানের সমান হতে হবে। তাহলে এই জায়গায় লিখে রাখলাম ইস্যুকৃত চেক এখনও ভাঙানো হয়নি 25,000 টাকা, ব্যাংকে বিয়োগ দিতে হবে। 3, ব্যাংক চার্জ 350 টাকা ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। যেটা বলছে নগদান বইতে লেখা হয়নি, তার মানে এখানে নগদান মিস করছে, জিনিসটা প্রতিষ্ঠান মিস করছে, তাই প্রতিষ্ঠানের জায়গায় চলে গেলাম, এখন আমি ব্যাংকে ফলো করব। তাহলে ব্যাংক চার্জ 350 টাকা ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, তার মানে ব্যাংক চার্জ মানে ব্যাংক কাইটা নিছে, বাদ দিয়ে দিছে, ব্যাংক যেহেতু বাদ দিছে, আমি এখনও কী করিনি, বাদ দেয়নি প্রতিষ্ঠান হিসাবে, তা আমাকে বাদ দিতে হবে বিয়োগের দিকে। তাহলে 3 নম্বর লেখা, এখানে নাম্বারগুলো দিয়ে দিব, নাম্বার তেমন কোনো বিষয় না, না দিলেও হয়। তাহলে যদি ব্যাখ্যাটা ঠিকঠাক থাকে, তাহলে ব্যাংক চার্জ লিখবা, ব্যাংক চার্জ লিখে এখন বাদ দিয়ে দাও 350 টাকা। বকেয়া মনেরই 840 টাকা একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি। আচ্ছা, উপস্থাপন করা হয়নি মানে ব্যাংক কিছু করে না এখন, তাহলে আমি ব্যাংকের দিকে চলে যাই। তাহলে এখানে কি হয়েছে, ইস্যু করা হয়েছে মানে প্রতিষ্ঠান বাদ দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাংক কী করে না, এখনও বাদ দেয়নি, কারণ উপস্থাপন হয়নি, তার মানে ব্যাংক কিছু করে নাই, তাই প্রতিষ্ঠান বাদ দিয়ে দিয়েছে, ইস্যু করার মাধ্যমে করায় প্রতিষ্ঠান বাদ দিয়ে দেয়, তাই আমাকেও ব্যাংকেও বাদ দিয়ে দিতে হবে, তাই বিয়োগ। এখানে 4 নম্বর ইস্যু চেক উপস্থাপন হয়নি 840। 5 নম্বরে 5,000 টাকার প্রাপ্য বিল বাবদ ব্যাংক সরাসরি 4,950 টাকা দ্বারা আমাদের হিসাবকে ক্রেডিট করেছে। আচ্ছা, প্রাপ্য বিল কত ছিল? 5,000 টাকার প্রাপ্য বিল, তাহলে বাবদ ব্যাংক সরাসরি 4,950 টাকা দ্বারা আমাদের হিসাবকে ক্রেডিট করেছে। তাহলে এখানে কি হয়েছে, $5,000 টাকার প্রাপ্য বিল বাবদ ব্যাংক সরাসরি 4,000 দ্বারা আমাদের হিসাবকে ক্রেডিট করেছে, ব্যাংক 50 টাকা চার্জ ধার্য করেছে। আচ্ছা, তাহলে প্রাপ্য বিল, কারণ প্রাপ্য বিলের জন্য ব্যাংক সরাসরি আমাদের হিসাবকে ক্রেডিট করেছে, মানে ব্যাংক আমাদের হিসাবে টাকাটা জমা দিয়েছে। তাহলে এখানে কি করতে হবে, ব্যাংক যেহেতু
জমা দিছে তাই আচ্ছা, ব্যাংক যেহেতু জমা দিছে তার মানে ব্যাংক প্রথমে 5,000 টাকা আমাদের অ্যাকাউন্ট, এই প্রাপ্য বিল বাবদ 5,000 টাকা আমাদের অ্যাকাউন্টে জমা দিছে, কারণ আমার একটা প্রাপ্য বিল ছিল, ওইটা আমি ব্যাংকে দিয়েছি, ব্যাংক ওইটার আদায় করে আমার 5,000 টাকা আমার হিসাবে জমা দিয়েছে। তারপরে ব্যাংক 50 টাকা চার্জ করেছে। এভাবে আমাদের ধরে নিতে হবে, যেহেতু ব্যাংক সরাসরি 4,950 টাকা দ্বারা আমাদের হিসাবকে ক্রেডিট করেছে, এটা সরাসরি লেখা যায়, কিন্তু এখানে আমরা একটা তথ্য তাহলে লেখা হবে না যে ব্যাংক 50 টাকা চার্জ করেছিল। তাই আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ব্যাংক 5,000 টাকা আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছে, তারপরে 50 টাকা চার্জ করেছে। আচ্ছা, ব্যাংক যেহেতু প্রাপ্য বিল জমা দিয়েছে তার মানে আমরা এখনও দেইনি, আমাদের দিতে হবে, মানে নগদান বইকে দিতে হবে। তাহলে ব্যাংক প্রাপ্য বিলের টাকা ব্যাংকে সরাসরি ক্রেডিট করেছে মানে যোগ দিয়েছে, তো 5,000 টাকা আমি আমার অ্যাকাউন্টে এখন যোগ দিব, যে 5 লেখা প্রাপ্য বিল আদায়, সরাসরি আদায়, তো 5,000 টাকা অ্যাকাউন্টে যোগ দিলাম। এখন আমি এই যে ব্যাংক যে 50 টাকা কাইটা নিয়েছিল, এই 50 টাকা আমার অ্যাকাউন্ট থেকে বাদ দেবো, যেহেতু ব্যাংক বিয়োগ দিচ্ছে চার্জ, আমি বাদ দিইনি। তাহলে এখানে 5 নম্বর দিয়ে ব্যাংক চার্জ লেখা 50 টাকা বাদ। সর্বশেষ এন্ট্রি আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1,850 টাকা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করেছে মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ জমা দিয়েছে, তো ব্যাংক যেহেতু জমা দিয়েছে আমি এখনও দেই নেই, তার মানে আমার এখন যোগ দিতে হবে, কারণ ব্যাংক সুদ মঞ্জুর করছে, আমার অ্যাকাউন্টে জমা দিয়েছে, কিন্তু নগদান বই এখনও কিছু করে নাই, তাহলে নগদান বইও এটা যোগ। ব্যাংক মঞ্জুরকৃত সুদ 1,850 টাকা। এখন সবগুলো হিসাব করি, এখানে 5,200, 55,000 যোগ 5,200 হবে 60,200। তারপরে এই 25,000 আর 840 যোগ দিলে হবে 25,840। 60,200 থেকে 25,840 বিয়োগ দিলে হয় 34,360, 34,360। আবার এই ক্ষেত্রে 5,000 যোগ 1,850 যোগ দিলে হয় 6,850। 6,850 যোগ 27,910 যোগ করলে 34,760, 34,760। 350 আর 50 যোগ করলে হয় 400, তাহলে 34,760 থেকে 400 বিয়োগ দিলে থাকে 34,360, 34,360। দেখো উভয় দিক মিলে গেল। এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে যে যেহেতু এটা ব্যাংকের দিক, তাই ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত। আর এখানে লিখতে হবে নগদান বই অনুযায়ী বা মোতাবেক, নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত। এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী।